সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রাজনৈতিক দলগুলোর অর্থের যোগান নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে দলের আর্থিক কাঠামো স্বচ্ছ করার বিষয়টি সামনে আসে। এরই মধ্যে আর্থিক ও তহবিল পরিচালনায় নীতিমালা তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি। ব্যাপক সাড়া পাওয়ার কথাও বলছেন দলটির নেতারা। এর মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতিতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় দলটি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যও দৃষ্টি আকর্ষণ করছে। তার ভাষায়, দুর্নীতিবাজদের ছায়া না থাকায় কোরবানির পশুর হাটেও এর প্রভাব পড়েছে। বড় গরুর বিক্রি এবার তুলনামূলক কম। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির অর্থনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, এবং মুশফিকুস সালিহি, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ঈদযাত্রায় পথে ঘাটে মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি। ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ছুটে চলা, লঞ্চেও উপচে পড়া ভিড়। পছন্দের পশু কিনতে হাটে হাটে ক্রেতার ভিড়। দরদাম আর হাঁকডাকে জমজমাট বেচা কেনা। বেশি দামের অভিযোগ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। পবিত্র হজের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা। নিরীহ ফিলিস্তিনিদের জন্য দোয়া। 20 লাখেরও বেশি মুসল্লির অংশগ্রহণ। স্বামী সন্তানের সঙ্গে ঈদ করতে লন্ডনে গেলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা। ফেক আইডি ব্যবহার করে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে একটি চক্র জড়িত, অভিযোগ রিজভীর। এবং প্রায় শতভাগ তৈরি পোশাক কারখানায় বেতন বোনাস পরিশোধ বাকি আছে মাত্র 7টিতে। ঈদের আগেই শ্রমিকদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে কাজ করছে বিজিএমইএ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনীতির অর্থনীতি। আলোচনায় ফিরব, যেহেতু সময় কম, একেবারে টু দ্য পয়েন্টে আলোচনা হবে। মুশফিকুস সালিহ, আপনাকে দিয়ে আলোচনা করতে চাই। আপনারা আর্থিক ও তহবিল নীতিমালা পরিচালনা করছেন বা ঘোষণা দিয়েছেন, এবং এরই মধ্যে ক্রাউড ফান্ডিংও চালু করেছেন। আমরা দেখলাম ওয়েবসাইটে গিয়ে যে 3 দিনে প্রায় 4 লাখ টাকার মতো, 4 লাখ টাকার মতো জমা হয়েছে, এবং দিয়েছেন প্রায় 1700-ও বেশি মানুষ। এই যে আপনারা আর্থিক তহবিল নীতিমালা গঠন করেছেন, চালু করেছেন, এখানে আমরা ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে 100 থেকে 10,000 টাকার মতো দেওয়ার একটা বিধান আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যারা বড় অঙ্কের টাকা দিবে তাদের ক্ষেত্রে কি করবেন আপনারা? ধন্যবাদ আপনাকে, এবং শুভেচ্ছা এবং সালাম যারা শুনছেন সকলকে। আমরা বড় অঙ্কের যারা টাকা দিবেন তাদের ব্যাপারটাও আমরা আস্তে আস্তে অন্তর্ভুক্ত করব, এবং সেক্ষেত্রে আমরা যেটা বলেছি যে যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে কেউ দিতে চান, সেক্ষেত্রে সেই টাকাটা যাতে কালো টাকা না হয়, কোনো সন্ত্রাস বা দুর্নীতির মাধ্যমে সেটা ইনকাম করা হয়নি, এরকম নিশ্চয়তার কিছু বিধানে রাখার কথা আমাদের বলা হয়েছে। আমরা ইনিশিয়ালি গতকালকে আমাদের যেই আর্থিক নীতিমালাটা প্রকাশ করেছি, সেটার বলা যায় একটা এক্সিকিউটিভ সামারি প্রকাশ হয়েছে। এটাতে আরও ফাইন টিউনিং করার কিছু জায়গা রয়েছে, কেননা এটা একটা কমপ্লেক্স বিষয়। বাংলাদেশে এরকম কোনো উদাহরণ আমরা দেখিনি এইভাবে করতে। আমাদের বিদেশি বিভিন্ন রাজনৈতিক দলের উদাহরণ দেখতে হচ্ছে। সো আমরা এটা আরও সামনে আমাদের সাধারণ সভায় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে এই বিষয়গুলো সুরাহা করব। তবে এখন পর্যন্ত আমরা যেটি করছি, আমরা 2 উপায় নিচ্ছি। একটি হচ্ছে আমরা যেটি যদি বলি অফলাইনে, যেভাবে রশিদের মাধ্যমে যারা চাঁদা দিতে চান বা অনুদান দিতে চান তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করব, এবং আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। সেটি আমরা বেশ কিছু চ্যানেল ওপেন করেছি, এবং তার পাশাপাশি আমাদের যখন আমরা নিবন্ধনটা পেয়ে যাব নির্বাচন কমিশনে, তখন আমরা যারা বিদেশি বাংলাদেশি রয়েছেন, বিদেশে অবস্থান করছেন, তাদের কাছ থেকেও অনুদানটা আমরা সংগ্রহ করার সুযোগটি তখন উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু আপনি যে বললেন যে কালো টাকা কেউ দিচ্ছে কিনা এটি যাচাই বাছাই করার জন্য কয়েকটা স্টেপ আপনারা ফলো করবেন, কিন্তু আপনাদের ওয়েবসাইটে যেটি দেখলাম যে যারা বড় অঙ্কের টাকা দিতে চান, একটা প্রশ্ন মার্ক দিয়ে বলা আছে, সেখানে উত্তর দেয়া আছে যে একটা নাম্বার দেয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে বসা হবে, নাম পরিচয় গোপন করা হবে।
তৃতীয় পক্ষের হাতে এই তথ্যগুলো যাবে না, এই ক্ষেত্রে স্বচ্ছতা কিভাবে আনবেন? এই ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়ে আমরা যেটা বলেছি যে প্রতি বছর এটা আমরা দুইটা ভাগে করেছি, একটা হচ্ছে ষান্মাসিক আর একটা হচ্ছে বার্ষিক অডিটের কথা বলেছি। সেক্ষেত্রে এক্সটার্নাল অডিটর নিয়ে এনে আমরা এই অডিটগুলো করার কথা বলেছি, এবং সেই সাথে আমরা নির্বাচন কমিশনেও আমাদের যে এই যে আয় কোথা থেকে হচ্ছে এবং ব্যয় কী হচ্ছে এই বিষয়গুলোতে নির্বাচন কমিশনের যে বিধিমালা রয়েছে সেক্ষেত্রে সেখানেও আমরা এগুলো জমা দিব। তো এক্ষেত্রে যেমন নির্বাচন কমিশন আমরা যতদূর জানি একটা 50 লক্ষ টাকার উপরে যদি কেউ অনুদান দিয়ে থাকেন কোনো রাজনৈতিক দলকে, সেক্ষেত্রে তাদেরকে এই পরিচয়টি দিতে হয়। সো সেই যে বিধিমালা রয়েছে সেই বিধিমালাটা আমরা মেনে নেব, কিন্তু আমরা যেটি চাই না সেটি হচ্ছে যে আমাদেরকে কেউ অনুদান দিচ্ছেন এবং যারা একটা বড় অ্যামাউন্ট দিতে পারেন তাদের তো আসলে হয়তো সমাজে সেই ধরনের অবস্থান রয়েছে এবং আর্থিক সেই সক্ষমতাটাও রয়েছে, তারা যাতে কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন অন্য কারো দ্বারা, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা। এই কারণে আমরা এই ক্ষেত্রে এই গোপনীয়তাটা রক্ষা করতে চাই, কিন্তু একই সাথে ট্রান্সপারেন্সিটা এনশিওর করা হবে অডিট প্লাস নির্বাচন কমিশনের যেই তথ্য দিতে হবে সেই দুটো জায়গায়। শান্ত ভাই, যেটি শুনলেন মুশফিকুর সালি বললেন যে তারা কিভাবে এই স্বচ্ছতাটা আনার চেষ্টা করবেন। 54 বছরে তো বাংলাদেশের রাজনীতিতে হয়নি, তরুণদের একটি দল তারা এটি শুরু করেছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন বা কোনো পয়েন্ট জানার আছে কিনা তার কাছেও? না, ডেফিনেটলি এটা তো অভিনন্দনযোগ্য। আপনি যে প্রশ্ন করলেন যে কিভাবে নিশ্চিত করবে বা ইতিমধ্যে কিছু বিতর্কিত ঘটনা ঘটে গেছে, সেটা তো আছে, কিন্তু এই শুরু করলে যখন এর নানাবিধ বিষয় সামনে আসবে যে পদ্ধতিগত কোনো ত্রুটি আছে বা নিশ্চিত করা যাচ্ছে না, তখন নিশ্চয়ই তারা আরও ভাববে বা অন্যদের পরামর্শ গ্রহণ করবে। কিন্তু এটা তো অবশ্যই একটা ভালো উদ্যোগ যে একটি নতুন দল তারা তাদের রাজনৈতিক দলের ভেতরকার যে আর্থিক স্বচ্ছতা সেটা তারা এনশিওর করতে চায়। কারণ বাংলাদেশে রাজনীতিটা তো বেসিক্যালি রাজনীতি আর ব্যবসা একাকার হয়ে গেছে। ব্যবসায়ীরাই রাজনীতি করে, রাজনীতিবিদরাও ব্যবসা করে। তা একজন মানুষের তার অন্য কোনো পরিচয় থাকে না, তিনি শুধু রাজনীতি করেন। দল থেকে তার ব্যাপারে কোনো মান্থলি কোনো রেমিনিশন বা অনারিয়াম দেওয়ার সিস্টেম নাই, অথচ তিনি অনেক টাকার মালিক হয়ে যান। তাহলে এই রাজনীতিটাই তাকে একজন ব্যবসায়ী হিসেবে অবস্থান তৈরি করে দেয় এবং কোনো না কোনো সোর্স থেকে টাকা আসে। কিন্তু এনসিপি শুরুটা করেছে, এখন এই শুরুটা যাতে লোক দেখানো না হয় এবং এটা কোনো স্ট্যান্ডবাজি না হয়, সেই জন্য তাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো উঠেছে, ধরেন একটা 5 স্টার হোটেলে ইফতার পার্টি করলো, 25-30 লাখ টাকা খরচের একটা অভিযোগ উঠলো, বারবারই কথাটা সামনে আসলো, তারা কিন্তু স্পষ্টভাবে জানাতেই পারলো না যে এত টাকার উৎস কোথায়। তারা বাংলা মোটরে গুরুত্বপূর্ণ একটা ভবনে 2টি ফ্লোর নিয়ে যে অফিস চালাচ্ছে শুরু থেকে, তারা এই অফিসটা কি বিনা ভাড়ায় পেয়েছে না ভাড়া দিচ্ছে, ভাড়া দিলে কত ভাড়া এবং এই ভাড়ার উৎসটা কোত্থেকে আসছে সেটা স্পষ্ট করে বহুভাবে বহুজন প্রশ্ন করেছে বহু অনুষ্ঠানে। আমরা কোনো দলের পক্ষ থেকে স্পষ্ট কোনো স্টেটমেন্ট পাইনি যে এটা তাদের অবস্থান এই রকম। তাদের একজন নেতা শতাধিক গাড়ি বহর নিয়ে গেছে, সেটা আবার এনসিপিরই অন্য নেতারাও সেটার সমালোচনা করে তার জবাবদিহিতার আওতায় আনতে বলেছেন। এরকম অনেক কিছু হয়েছে, এটা যেমন সত্য, পাশাপাশি তারা এই খুব দ্রুততার সঙ্গে এগুলি রিয়ালাইজ করেছে যে হ্যাঁ আমাদের নিয়ে এরকম প্রশ্ন উঠছে, এটা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার দরকার এবং দল হিসেবে তারা একটা নতুন একটা বিষয় শুরু করতে চাচ্ছে। এখন যেই বিষয়টা হচ্ছে যে কালো টাকা হয়ে থাকে তাহলে নেওয়া হবে না, এটা তাদের একটা পজিশন, ভেরি গুড অ্যাটেম্প্ট আমি বলবো। কিন্তু কালো টাকা আপনি বুঝবেন কিভাবে? তাহলে যেই বা যারা টাকা দিবে, আপনি কি তাদের ইনকাম ট্যাক্স ফাইল দেখতে পারবেন? তার ইনকাম ট্যাক্স ফাইলে তার কত টাকা দেয়া আছে, সাদা টাকা করা আছে, তার আর্থিক ভাবে তিনি কত টাকার মালিক, সেইটা কি নিরূপণ করা এনসিপি বা কারো পক্ষে সম্ভব? ফলে এইটা একটা মানে স্ট্যান্ডবাজির পর্যায়ে পড়ে যায় যে আমরা কালো টাকা হলে নিব না, কিন্তু কালো টাকাটা এনশিওর করার তাদের কোনো এখতিয়ারই নেই। যেখানে বাংলাদেশ সরকারের এনবিআর সহ বিভিন্ন সংস্থাগুলা, তদারকি সংস্থাগুলা, তারা পর্যন্ত এটা অনেক সময় এনশিওর করতে হিমশিম খায় এবং কখনো কখনো তাদের বিভিন্ন তথ্য উপাত্তে ধরা পড়ার পরে আবার সেই কালো টাকা সাদা করার সুযোগও দেওয়া হয়। ফলে এইটা আসলে এদের পক্ষে এদের কি টুলস ব্যবহার করে কিভাবে এনশিওর করবে? 1, 2 হলো আপনি যে প্রশ্নটা করেছেন, যদি তাদের
গোপনই রাখতে হয়, তাহলে ওই গোপনীয়তার মধ্যে যেখানে আপনি স্টেটমেন্টে উল্লেখ করতে পারবেন না আপনার সোর্স কি, এই যে টাকার সোর্স তো আপনি উল্লেখ করতে পারবেন না, বললেন যে প্রতিপক্ষ বা বিভিন্ন জনের কাছে তারা প্রতিহিংসার শিকার হতে পারে, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ভয়ে তাদেরকে অনেকে টাকা দিতে চাইবে না, সো তাদের নাম ডিসক্লোজ করা যাবে না। তাহলে যদি ডিসক্লোজ করতেই না পারে তাহলে সেইখানে আবার স্বচ্ছতা আসবে কি করে? তাহলে তাদের শুধু বলতে হচ্ছে যে আমরা এত টাকা পেয়েছি, সেই এত টাকা পেয়েছি সেই টাকার উৎসটা কি, এবং যেখানে আপনি উৎস গোপন করছেন তাহলে পরিমাণটাও যে আপনি গোপন করছেন কি না আপনাদের স্বার্থে, এইটাই বা বুঝবো কি করে? অন্যান্য দলগুলোও তো নির্বাচন কমিশনে নির্বাচনের আয় ব্যয় সহ সব কিছু বা বাৎসরিক প্রতিবেদন, অডিট এগুলো করার বাধ্যবাধকতা আছে। হয়তো কেউ কেউ আবেদন করে সময় বাড়ান, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দিতে হয়। ফলে বিধিবিধান মেনে নির্বাচন কমিশন এবং সরকারের সমস্ত বিধিবিধান মেনেই কিন্তু একটা দলের যে রেজিস্ট্রেশন সেটা বহাল থাকে। আইনগতভাবে তাদেরকে তো আপনি বলতে পারবেন না যে তারা অন্যায় করেছে, তাহলে তার মধ্য দিয়ে অস্বচ্ছতা আছে। এনসিপি কিভাবে ওই অস্বচ্ছতাগুলো দূর করবে? জি, মুশফিকুর সালেহীন, যেটি শাহিন্ত ভাই বলল, এই 28 ফেব্রুয়ারি তো এনসিপির যাত্রা শুরু হলো, এবং আপনারা ক্রাউড ফান্ডিং বা আর্থিক নীতিমালা যেটি করলেন সেটি জুন থেকেই কার্যকর হলো। তো এর মাঝে যে মাসগুলো, মানে যাত্রার পর থেকে নানা বিষয়গুলো নিয়েই তো বিতর্ক আছে, সেগুলোর হিসাবটা আপনারা দিবেন কিনা, এটি একটি দিক। আরেকটা দিক হচ্ছে যে যদি নামই গোপন করতে হয় যে কে আর্থিক অনুদান দিচ্ছে, সেই ক্ষেত্রে স্বচ্ছতাটা থাকলো কিভাবে? দেখুন, শান্ত ভাই যেটি বললেন যে আমরা সোর্স উল্লেখ করব না, আমরা এমনটা বলিনি আমরা সোর্স উল্লেখ করব না, আমরা বলেছি এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটা উল্লেখ করব। এখন আরেকটা যেটা বললেন যে কালো টাকা আসলে কিভাবে আমরা বুঝবো, এখন আমাদের দল হিসেবে এটা দায়িত্ব না, মানে রাষ্ট্রের যে দায়িত্ব সেই দায়িত্ব আসলে দলের আমাদের নিজেদের ঘাড়ের উপর নেওয়ার কিছু নেই। কালো টাকা কি না সেটা আসলে চিহ্নিত করবে, সেটা নির্দিষ্ট করবে হচ্ছে এনবিআর, বা সেটা নির্দিষ্ট করার জন্য যথাযথ প্রতিষ্ঠান রয়েছে। এবং একই সাথে এই সোর্স উল্লেখ করার যে বিষয়টি বলছেন যে অর্থের বড় বৃহৎ অঙ্কের যে অনুদানগুলো, এটি যদি আমরা মনে করি যে বাংলাদেশের নির্বাচন কমিশনের এমন নিয়ম করা উচিত, এমন আইন করা উচিত যেখানে আমাদের সকল রাজনৈতিক দল তাদের সকল ধরনের অনুদান, সেটা বিশেষ করে বড় বড় অনুদান যেগুলো আসছে কাদের কাছ থেকে আসছে সেটা তারা পরিষ্কার করে উল্লেখ করবে। সেটা যদি সকল রাজনৈতিক দল করে তাহলে আমাদেরও প্রকাশ করতে কোনো সমস্যা নেই, আমরা এটা প্রকাশ করতে চাই। এবং ইনফ্যাক্ট এটা আমাদের দাবি যে সবাই আসেন, আমরা প্রকাশ করি যে আমাদের অনুদানগুলো কোত্থেকে আসে। কিন্তু আমরা যে স্বচ্ছতাটা এনশিওর করতে চাচ্ছি সেটা আসলে শুধুমাত্র আমাদের দ্বারাই পুরোটা সম্ভব না, এখানে স্টেট মেকানিজমেরও আমাদের একটা সহায়তা প্রয়োজন। সেরকম নিয়ম এখানে বিষয়টা এমন হচ্ছে না যতটুকু স্বচ্ছ করলে বা যতটুকু মানুষকে জানালে আমাদের সমস্যা হচ্ছে না ততটুকু জানাচ্ছি, বাকিটা জানাবো না, এরকম কিছু না। বিষয়টাকে এভাবে তো দেখতে পারেন যে অন্য কেউ আসলে এত ধরনের সমালোচনার পরে এতটুকুও দেখায় না। এটা তো আমরা দেখছি বলে আলোচনা করছি। আমাদের ইন্টেনশনটা যে ভালো, এটা এটুকুতে ভরসা রাখার জন্য অনুরোধ করছি। এবং বাকিটা আসলে দেখেন, আমি এখন বলে দিলাম যে আমরা আসলে ইন্টেনশন ভালো, কিন্তু আগামী 6 মাস পরে আপনি দেখলেন যে আমাদের গত 6 মাসের কার্যক্রমে সেটার কোনো প্রতিফলন নেই। এর চেয়ে আমাদের কাজই আমাদের মূল্যায়ন করার সুযোগটা করে দিবে। কিন্তু আমরা যেটি বলছি যে এই রুলটা সকলের জন্য ফেয়ার হওয়া উচিত। এর বাইরে ধরুন আমাদের দেশে এক ধরনের, এই যে বলেন যে গত কিছুদিন আমাদের খরচটা কিভাবে চলেছে, আমাদের দেশে আসলে রাজনৈতিক দলগুলোর কিভাবে চলে, মানে বড় রাজনৈতিক দল যেগুলো, সেই রাজনৈতিক দলগুলোর খরচ বেশি, তাদের কর্মী বেশি, তাদের কমিটি বেশি, বড় বড় কর্মসূচি দুদিন পর পর ঢাকার রাজপথে আমরা দেখি। তো তাদের আসলে অর্থের উৎসটা কি? ব্যবসায়ীরা বা কোনো গোষ্ঠী রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়ই টাকা দেয়, এই টাকা অনুদান দেওয়াটা কি আসলে অনৈতিক বা অবৈধ? কিন্তু সমস্যাটা আসলে অবৈধ না হয়তো, কিন্তু সমস্যাটা কিছু কিছু জায়গায় অনৈতিক হয়ে যায়। কারণ প্রশ্নটা ওঠে যে এই অর্থের বিনিময়ে ব্যবসায়ীরা তারা ওই রাজনৈতিক দলের কাছ থেকে কোনো সুবিধা নিচ্ছেন কিনা, অনৈতিক সুবিধা তারা নিচ্ছেন কিনা, রেগুলেশন, রুলস রেগুলেশনের ক্ষেত্রে এমন করে করা হচ্ছে কিনা যাতে ওই ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সুবিধা হয়। এইগুলো কিন্তু আমরা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখি যে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে যারা ডোনেট করেন, এটা একটা বড় ডিবেট থাকে যে আসলে বিগ কর্পোরেশন যারা আছে, ধরুন জর্জ বুশের সময় অস্ত্র ব্যবসায়ী কোম্পানিগুলো তাকে ডোনেট করেছিল, সেটার কারণে তিনি যুদ্ধবাজ হয়েছেন, এরকম অভিযোগ কিন্তু রয়েছে। আবার আমরা দেখেছি যে সেটারও প্রতিবাদে
বার্নি স্যান্ডার্স বলেছেন তিনি ছোট ছোট মানুষের অনুদান নিয়ে এই বিগ কর্পোরেশনের ইন্টারেস্টের বাইরে যে রাজনীতি করবেন। সো আমাদের দেশে আসলে এই আলোচনাটা আমরাই বলবো এই কার্যক্রমের মাধ্যমে ইনিশিয়েট করলাম যে সকলে যদি এটা প্রকাশ করে তাহলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে যেই দলই ক্ষমতায় আসুক তারা যেই নীতিমালা নিচ্ছে, তারা বাজেটে যাদেরকে সুবিধা দিচ্ছে, এই সুবিধার সাথে তাদেরকে যারা ফান্ডিং করছে সেটার কোনো যোগসূত্র রয়েছে কিনা, তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। সো এইসব কারণে আমরা মনে করি যে এটা আমরা যেটা করেছি এটা আমরা অন দ্য গো শিখবো, আমরা আসলে সব জানতা না। আমরা একটা জিনিস শুরু করেছি করতে, যে যেমন ধরুন গতকালকে প্রথম 1 ঘন্টায় আমাদের ওয়েবসাইটে যত হিট হয়েছে তাতে ওয়েবসাইটটা কিছুক্ষণ আমরাই ঢুকতে পারছিলাম না, পরবর্তীতে আমাদের যারা এটা ম্যানেজ করেন তারা এটা সামনে নিয়েছে। সো আমরা এরকম আরো অনেক বড় বড় সমস্যা আসতে পারে, সংকট সামনে আসতে পারে, আমাদেরকে আপনারা ভুল শিখে শুধরে দিবেন গণমাধ্যম হিসেবে, বা আমাদের সমালোচনা যারা করবেন তাদের কাছ থেকে শিখে আমরা আমাদের কাজটা আরো কিভাবে বেটার করা যায়, আরো কিভাবে ট্রান্সপারেন্ট করা যায় সেটার একটা নিদর্শন আমরা দেখালাম, সেটার চেষ্টাটা অব্যাহত থাকবে। জি, শান্ত ভাই যেটি মুশফিকুর সালেহীন বলল এটি তো অবশ্যই মানে স্বীকার করার মতো যে ইন্টেনশনটা তো ভালো। এখন অন্য রাজনৈতিক দলগুলো তো তারা আয় ব্যয়ের হিসাবটা নির্বাচন কমিশনে দেয়, কিন্তু তাদের আয়ের উৎসটা ওইভাবে উল্লেখ করা হয় না, কিন্তু তারা তো প্রাথমিকভাবে যতটুকু করা দরকার সেটা করতে পারছে বা না, করছে। সেটা তো শুরুতেই আমি অভিনন্দন জানালাম সেজন্যই যে তার একটা ভালো অ্যাটেম্প নিয়েছে। এখন এই ভালো অ্যাটেম্পটি ইতিমধ্যেই তাদের কিছু কিছু বিষয় নিয়ে জনমনে অস্বস্তি তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়ে গেছে। আরও আগে করলেও আরও ভালো করতো, তবুও শুরু করেছে যে এটা তো অবশ্যই ভালো। কিন্তু তাদের যেই সব প্রশ্নগুলো উঠবে এগুলো এখন থেকে মাথায় নিতে হবে। ধরেন বলতেছেন যে ওই যারা বড় ডোনার সেটা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। যথাযথ কর্তৃপক্ষকে জানালে সেটা ওই কর্তৃপক্ষ এবং এই দলের মধ্যে সীমাবদ্ধ থাকছে। সেইখানে যথাযথ কর্তৃপক্ষ এবং দলের রিলেশনটা কি হবে, তারা তাদের লেনদেনের বিষয়টা থাকবে কিনা, সেখানেই অস্বচ্ছতা তৈরি হবে কিনা। রাজনৈতিক দলগুলোর তো মূল স্বচ্ছতা থাকতে হয় জনগণের কাছে। আপনি যতদিন না জনগণকে স্বচ্ছভাবে জানাতে পারছেন যে এই মাসে আমার এই সোর্স থেকে এত টাকা পার্টি ফান্ডে জমা হয়েছে আমরা, এবং এটা স্বচ্ছতার সঙ্গে এই খাতে এত টাকা ব্যয় করেছি, আমার ফান্ডে এই টাকা আছে, এই স্টেটমেন্টটা যদি জনগণকে আপনি দিতে পারেন সেই সাহস থাকে, সেটা হচ্ছে সত্যিকার অর্থে একটা ডেভেলপমেন্ট। কিন্তু আপনার কত টাকা আসছে সেই টাকা আপনি গ্রহণ করলেন এবং সেটা যথাযথ কর্তৃপক্ষকে জানালেন, এটা হচ্ছে শুধু দলের নেতাদের মধ্যে যাতে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা না হয়, নেতাদের মধ্যে বিশ্বাস অবিশ্বাস তৈরি না হয় যে পার্টির নাম করে তুলে ও মেরে দিয়েছে, সেই সব না হয়, ওইটা হয়তো একটা চেক অ্যান্ড ব্যালেন্স আপনি দিতে পারবেন। কিন্তু জনগণের সঙ্গে যে স্বচ্ছতাটা দরকার এইটা এই পদ্ধতি দ্বারা এনশিওর করা কোনোভাবেই সম্ভব না। আরেকটা হচ্ছে গিয়ে বলি, আমরা ভাইয়ের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের একসাথে এই কাজটা শুরু করা উচিত। সেই কথাটাও আমি বলছি। পরের ধাপে মানে বলছে যেটা যে অন্যান্য দল যদি এটা ডিসক্লোজ করে বা এই স্বচ্ছতা দেখায় তাহলে আমরাও দেখাবো, সেটা তাদের একটা গুড জেস্টার। কিন্তু কথা হলো গিয়ে বাংলাদেশে অন্যান্য দলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অভিযোগ আছে, সেই অভিযোগগুলি মানুষ জানে এবং এই দলগুলির প্রতি অনেকাংশে অনেক সময় বিরক্তও থাকে এটা নিয়ে। এক পর্যায়ে এটা মেনে নিয়েই তারা এই দলগুলোকে সমর্থন করছে যে বাংলাদেশটা মানি এইরকম এবং এইভাবেই চলবে। যদি আমরা পরিবর্তন চাই তাহলে এনসিপি হোক বা জেসিপি হোক, তাদেরকে করতে হবে যেটা, যে জনগণের কাছে এই মেসেজ দিতে হবে যে অন্যরা করছে না, আমরা করছি, দেখো। তখন পার্থক্যটা তারা বুঝবে যে অন্য দলের থেকে এরা অনেক বেশি স্বচ্ছ, সুতরাং আমাদের এদের সহযোগিতা করতে হবে, এদের গ্রহণ করতে হবে এবং এদের এগিয়ে যাওয়ার পথকে আমাদের আরও মসৃণ করতে হবে। কিন্তু এই অজুহাত দিয়ে যে অন্যরা না করলে আমরা করব না, অন্যরা করলে করব, এইটা কোনো নতুন রাজনীতির নতুন বয়ান হতে পারে না। সুতরাং তাদেরকে ওই দিকে আসতে হবে। আরেকটা হলো ইন্টেনশনের বিষয়, যে তাদের গুড ইন্টেনশন আছে। গুড ইন্টেনশনটা তো অবশ্যই মানুষ খেয়াল করবে এবং তা মানুষ দেখবে যে তারা যখন এই দল করার আগে ছিল তার পোশাক আশাক কেমন ছিল, এখন কি পরিবর্তন আসছে, তার মোবাইলটা কি ছিল, এখন কি পরিবর্তন আসছে, তার আর্থিক চলন বলন গাড়িতে কি ছিল, এখন কি পরিবর্তন আসছে। যার পিএস, আপনি শেখ হাসিনার পিয়ন
বা শত কোটি টাকা লোপাট করলো, আমরা কি শেখ হাসিনাকে ছেড়েছিলাম যে এটা সেই পিয়নের একার দায়, শেখ হাসিনার দায় না? শেখ হাসিনার পাশে থেকে তার পানি বহনকারী পিয়ন যখন 400-500 কোটি টাকার মালিক হয়ে যায়, তার দায় তো শেখ হাসিনার ঘাড়েই সবাই আমরা দিয়েছি। যে কত বড় দুর্নীতিবাজ হলে, কত বড় এই দুর্নীতিবাজ সহায়ক প্রশাসন হলে, মানসিকতা থাকলে তার পাশে পানি খাইয়ে খাইয়ে শত কোটি টাকা লোপাট করে নিয়ে যেতে পারে। আর সেইখানে এই এনসিপি সংশ্লিষ্টদের পিএস তাদের কন্ট্রোল করতে পারে না, যখন তার ফ্যামিলি মেম্বারদের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, সেটার আগে থেকেই জনগণের মধ্যে যাতে এরকম মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে না পারে সেভাবে সতর্ক করা, কন্ট্রোল করা, সেটা পারে নাই। সেই তারাই এই দলে এসে নতুন করে গুড ইন্টেনশন নিয়ে এটা করবেন। আমাদের উইশ থাকলো, বাট ইন্টেনশন মানুষ ভেতরে ঢুকে দেখে না, ইন্টেনশন দেখে তার কার্যক্রম, তার চলাফেরা, তার নিজের ফুলে ফেপে ওঠা, তার জেস্চার, তার জৌলুস, এইসবে। টাকা, প্রেম, জ্ঞান, এরকম কিছু জিনিস আছে লুকিয়ে রাখা যায় না। ওনাদের চলন বলনে এখনো অনেকেরই তো বলছে যে কিন্তু আমি আগেও দেখতাম কিভাবে চলতো, কি পোশাক পরতো, কি গাড়িতে চলতো, কি ঘড়ি পরতো, কি মোবাইল ব্যবহার করতো, এখনো তো দেখছি। আপনার কাছে আবার আসবো মুশফিকুর সালেহীন, যেই প্রশ্নটা ভাই তুললেন বা যে বিষয়টা ভাই সামনে আনলেন, সবার আগে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তো জনগণের জন্য কাজ করে এবং এই স্বচ্ছতা জবাবদিহিতা যাই বলেন জনগণের কাছেই দেখাতে হবে আপনাদের। তো জনগণের সামনে দেখানোর জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আর যে প্রশ্নগুলো তুললেন সেটির উত্তর চাই। জনগণের সামনে দেখানোর জন্যই তো আমাদের এই ইনিশিয়েটিভটা। সো এখন আসলে আলাদাভাবে প্রশ্ন আসছে যে বড় অনুদানের বিষয়গুলো, সেই বড় অনুদানের বিষয়ে আমরা বলেছি যে এটাও আমরা উন্মুক্ত করতে প্রস্তুত আছি। আমরা তো অর্ধেক পথ এগিয়েছি, তো বাকি রাজনৈতিক দলগুলো যদি অর্ধেক পথ আসুক আমাদের সাথে, আমরা বাকি পথ একসাথে যেতে কোনো আপত্তি আমাদের নেই। এবং এই জায়গায় আমার মনে হয় অন্যরকম আপনারা উত্তম হয়ে আমাদের পথ দেখান, এই জনগণকে পথ দেখান। এই আলোচনাটা একটু সমস্যা আছে। আমি একটা জিনিস বলি, 2022 সালে আমি ডেইলি স্টারের একটা রিপোর্ট দেখছি, 2022 সালে বিএনপির আয় 5,92,00,000, ব্যয় 3,88,00,000। এটা নির্বাচন কমিশনে বিএনপি হিসাব দিয়েছে। বাংলাদেশে এরকম একটা বড় রাজনৈতিক দল, তাদের কার্যকলাপ আসলে এটা কতটুকু বাস্তবসম্মত বা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় মানুষের মনে। সো আমাদের যে হিসাবগুলো আমরা দেই, এই হিসাবগুলো আসলে সবসময় ট্রান্সপারেন্ট থাকে না বা সবকিছু আসলে বুকে আসে না। অর্থাৎ আপনি লিখিত কোনো হিসাবের ভিতরে পাবেন না, অনেক কিছুই হচ্ছে মানে হাতে কলমে হয়ে যাচ্ছে, যেটার কোনো আপনার হিসাব নাই। তো এই বিষয়গুলোতে ট্রান্সপারেন্সি আসা প্রয়োজন। কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের কাছ থেকে সবাই আশা করে যে এটা একটা ছাত্রদের দল, সেই ছাত্রদের দলে সবাই হচ্ছে এই সমাজের ভিতরেই বেড়ে উঠেছে, যেই সমাজে ধারাবাহিকভাবে দুর্নীতির শীর্ষে থাকে একটা দেশ। সেই সমাজের ভিতর থেকে একটা জনগোষ্ঠী হঠাৎ করে তৈরি হবে যারা হচ্ছে কোনো ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হবে না বা তাদের মধ্যে কোনো প্রলোভনে তারা ভুল পা ফসকে যাবে না, এরকম এক্সপেকটেশন করে। এই এক্সপেকটেশনটা অবান্তর বা অবাস্তব। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে প্রতিনিয়ত নিজেদেরকে ঠিক রাখা, শুধরে নেওয়ার চেষ্টা করার। এখন একটা জিনিস উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি আপনার এলাকায় একটা ওয়ার্ডে আপনি রাজনীতি করছেন, সাথে অন্য আরেকটি রাজনৈতিক দলও রাজনীতি করছে। সেই ওয়ার্ডে যে ময়লাটি যায়, সেই ময়লার টেন্ডারটি অন্য আরেকটি রাজনৈতিক দল তিনি জোর জবরদস্তি করে সেই টেন্ডারটি নিয়েছেন এবং সেইখানে তার আর্থিক তার অবস্থার উন্নতি ঘটছে এবং সেই কারণে ওই এলাকাতে তিনি তার রাজনীতি করার ক্ষেত্রে তার হাতে টাকা বেশি, তার হাতে কর্মী চালানোর জন্য কর্মীদেরকে চাপ নাস্তার খরচ দেওয়ার সুযোগটা তার বেশি, ক্যাম্পেইন করার সুযোগটা তার বেশি। এই সব কিছু যখন হবে তখন যেই ব্যক্তি ভাববে যে সরলভাবে সহজ পথে রাজনীতি করবে, কোনো ধরনের এই ধরনের কার্যক্রমে আসবে না, তখন কিন্তু তার মনে হবে যে কম্পিটিশনের টিকে থাকতে হলে তারও আসলে এরকম কোনো একটা অর্থের উৎস প্রয়োজন। এবং তখনই মানুষ প্রলোভনে জড়িয়ে যায়, তখনই মানুষ মনে করে যে গ্রেটার গুডের জন্য আমি এরকম টুকটাক কিছু সমস্যা সবাই তো করছে, তাহলে আমিও করি। এই ধরনের একটা মেন্টালিটির মাধ্যমে আসলে পুরো সমাজের মধ্যে যখন এরকম দুর্নীতির একটা প্রবণতা থাকে, এটা মানুষের ভিতরে ঢুকে যায়। তাই কালেকটিভলি আমাদেরকে চেঞ্জ হতে হবে। এই চেষ্টাটা শুধুমাত্র এই তরুণ রাজনৈতিক দল, উল্টো তো আমরা বলতে পারি যে তরুণদের তো পা ফসকে যাওয়ার, ভুল করার, প্রলোভনে পড়ার কাঁচা বয়সে এরকম সুযোগটা অনেক বেশি থাকে। আমাদের পরিণত যারা, তারা আসলে আমাদের কাছে কি এক্সাম্পল সেট করছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তরুণরা তো চেষ্টা করছেন, ভুল করা হচ্ছে, প্রতিনিয়ত করা ভুল ধরা হচ্ছে, সেই ধরার পরে আবার কিছু কিছু ক্ষেত্রে ভুল নেই কিন্তু এমনভাবে ফ্রেমিং করা হচ্ছে যে সেই ভুলটা তার। যেমন ধরুন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন তার এপিএস হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে তিনি আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে যেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন তার এপিএস হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাহিদ ইসলাম যতদিন দায়িত্ব পালন করেছেন ততদিন বাংলাদেশ ব্যাংকের অধীনে নগদ পরিচালিত হয়েছে। গত 1 মাসের মধ্যে ঘটনাটি হচ্ছে যে হাইকোর্টের একটি আদেশের ফলে সেটি আসলে ডাক বিভাগের কাছে গেছে। এই সময়টিতে তো আসলে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা নয় তিনি, এবং তার এই সময়ের মধ্যে ওই ব্যক্তি তার এপিএস নন। কিন্তু আমরা এমনভাবে ফ্রেমিং দেখলাম যে নাহিদ ইসলামকে মানে দোষী করা হচ্ছে যে এই ঘটনাটার জন্য একটা মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম প্রতিনিয়ত বিভিন্নভাবে আমরা দেখছি ফটোকার্ডের মধ্যে কোটেশনটা এমনভাবে উল্লেখ করা হচ্ছে, আগে পরের লাইন ছাড়া আউট অফ কনটেক্সট পুরো অর্থটাই উল্টে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমরা দেখলাম একটা গ্যাজেট মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়ন নিয়ে বিশাল বিতর্ক পুরো দেশে আমরা দেখতে পাইলাম, এবং পরবর্তীতে দেখা গেল আসলে এটা একটা বিভ্রান্তি। তো এই জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গণমাধ্যমেরও যে একটা রূপান্তর হবে, দায়িত্বশীলতা, সাংবাদিকতা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। উল্টা আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম একটা সেনসেশনালিজমের ভিতরে ঢুকে গেছে। গণমাধ্যম কিছু ক্ষেত্রে আগের মতোই, আগে এক গোষ্ঠীর দায়িত্ব মানে স্বার্থ দেখতো, এখন অন্য আরেকটা গোষ্ঠীর হয়তো স্বার্থ দেখছে, যারা হয়তো 5 আগস্টের পরে গণমাধ্যম আবার একচেটিয়া দখল করার চেষ্টা প্রশ্নটা তো চালিয়েছে। সেখানেই যে গণমাধ্যম সংস্কার বা গণমাধ্যমের দায়িত্ব তো ছাত্র প্রতিনিধিরাই তরফ থেকেই ছিলেন। এর আগে নাহিদ ইসলাম ছিলেন এনসিপির আহ্বায়ক, এখন যিনি আছেন তিনিও তো ছাত্র। তারা কি করলেন? যাই হোক, ওইদিকে যাব না শান্ত ভাই। যেটি আমরা এনসিপিকেই বেশি একটা কাঠগড়ায় দাঁড় করাচ্ছি কিনা, যে অন্য দলের চেয়ে এনসিপিরই বেশি সমালোচনা করছে কিনা, এই আর্থিক দিক দিয়ে বা অন্য যে কোনো বিষয়ে সমালোচনা করছে কিনা, এটি একটি প্রশ্ন। ছোট করে উত্তর দিন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন যে দুর্নীতিবাজদের ছায়া না থাকায় কোরবানের পশুর হাটেও বড় গরু বিক্রি হচ্ছে না। এটির সঙ্গে বাস্তবতা কতটুকু আছে? দুইটা বিষয়, একটা হচ্ছে যে এনসিপি নিয়ে আলোচনা বেশি হচ্ছে কারণ এদের কাছে মানুষের এক্সপেকটেশনটা বেশি। এক্সপেকটেশন বেশি, গণ অভ্যুত্থানের মাধ্যমে এমন একটা শক্তির উদ্ভব হয়েছে যারা মৃত্যুকে পরোয়া না করে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে দাঁড়িয়েছে। যে তরুণ তার মৃত্যু ভয়কে জয় করতে পারে, সে সামান্য প্রলোভনে পড়ে নিজেকে বিকিয়ে দিবে, এইটা বেদনাদায়ক। সে কারণে তাদের কাছে আমাদের প্রত্যাশাটা বেশি, দেশবাসীর প্রত্যাশাটা বেশি। আমরা তো, এটা তো সত্য যে বাংলাদেশের 54 বছরের রাজনীতি, 54 বছরের রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনীতির কালচার, এইসব আমাদেরকে খুব উন্নত কিছু দেখায় না। কখনো একটু ভালো একটু খারাপ হয়েছে, ফ্যাসিবাদ একেবারে ধ্বংস করে দিয়েছে, কিন্তু অন্যান্য সময় যে আমাদের কাছে খুব গ্রহণযোগ্য ছিল এমন নয়, বরং আমরা অনেক সময় মন্দের ভালোটা খুঁজতে হতো, ভালোর ভালো খুঁজতে আমরা খুব কমই সুযোগ পেয়েছি। সেই বিবেচনায় এনসিপির প্রতি এক্সপেকটেশন বেশি ছিল, সেই এক্সপেকটেশন হোঁচট খেয়েছে। এখনও আরও কিছু বিষয় আছে, ধরেন যে এনসিপির সঙ্গে যারা যুক্ত তারা যদি তাদের আর্থিক স্বচ্ছতার জন্য তাদের সবার অর্থ মানে এই মুহূর্তে সম্পদের বিবরণী শুধু তার না, তার কয়েক পরিবারের মধ্যে নিজের বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, শালা শালি, যেখানে যেখানে অর্থ জমা করে চোররা, লুটেরারা, দুর্নীতিবাজরা, এই সমস্ত এই পেরিফেরিটা তো জানা যায় যে বিভিন্ন তদন্ত সংস্থা বের করেছে না, যে লুটপাটকারীরা যে লুটপাট করা টাকা শালীর নামে বাড়ি কিনে রাখে, ভোগ করে দুলাভাই, কিন্তু কিনেছে শালীর নামে। এইভাবে করে কয়েকটা আত্মীয়তার মধ্যে এই স্বচ্ছতা আনানোর জন্য সে সম্পদের হিসাব দিতে পারবে। এই যে যারা ফুল টাইম পলিটিক্স করছেন, তারা ধরেন নাহিদ ইসলামের কথাই বলি, আহ্বায়ক যখন উপদেষ্টা ছিলেন একটা রেমুনেশন, একটা অনারিয়াম পেতেন, সে অনারিয়াম পেতেন, এখন তো তার ওই ইনকামটা নাই। তাহলে তার ফ্যামিলি চলার জন্য, তার নিজের জন্য, তার উন্নতির জন্য আয়ের উৎসটা কী হবে? দল কি তাকে ফিক্সড কোনো অনারিয়াম বা রেমুনেশন দিবে, নাকি এই দল করে এই পরিচয় নিয়ে তাকে তার মতো করে খেতে হবে, যেটা বাংলাদেশে বেশিরভাগ ট্রেডিশনাল পলিটিক্যাল লিডাররা করে থাকেন? এবং পরবর্তীতে দেখান তার মৎস্য ব্যবসা আছে, তার ওই ব্যবসা আছে, অনেক ব্যবসা থেকে অনেক ইনকাম আসে। নাহিদ বা সালেহিন বা অন্য যারা আছে তাদের বেলায় ওই স্বচ্ছতাটা আনতে পারবে কিনা সেটা দেখার বিষয় আছে। জি, আমার শেষ যে প্রসঙ্গে ভাই বললেন সেটি হচ্ছে আমাদের যে আর্থিক নীতিমালা, আমি সকলের উদ্দেশ্যে বলছি www.ncpbd.org, এটাতে ঢুকলেই এই আর্থিক নীতিমালাটা দেখতে পারবেন। এবং সেখানে শেষ পয়েন্টটিতে স্পষ্টভাবে আমরা লিখেছি যে পূর্ণকালীন রাজনৈতিক কর্মীদের জন্য ভাতা এবং বোনাস কাঠামোটা আমরা রাখছি। এবং কেননা আমরা মনে করি আসলে এটা খুবই দরকার, কারণ 24 ঘন্টা যিনি রাজনীতির পিছনে সময় দিচ্ছেন তার তখন আসলে অর্থ উপার্জনের উপায়ও যদি রাজনীতি হয়ে যায়, তখনই আসলে দুর্নীতির পথে সে যেতে বাধ্য হয়। সে কারণে আমরা সেই ব্যবস্থাটাই রাখার কথা বলেছি। আরেকটা যেটা হচ্ছে, দেখেন এখন
আমরা একটা নতুন সম্পদ রাজনৈতিক বিবরণী সম্পদ এই বিষয়ে আসছি, সেটা হচ্ছে যে মানে আমাদের এক হচ্ছে আমাদের যে প্রত্যাশাটা সবার আমাদের প্রতি বেশি, এটা আমরা মানি এবং আমরা মনে করি এটা থাকা উচিত, এবং যে সমালোচনাটা রয়েছে সেই সমালোচনাটাও প্রতিনিয়ত থাকা উচিত। আমরা এই সমালোচনাকে নেতিবাচকভাবে দেখছি না, কারণ আমরা মনে করি যে অনেক কিছু আমরা মনে করতে পারি যে এটা ঠিক করছি, কিন্তু এটা হয়তো ভুল। সেটা ভুল শুধরে দেওয়ার জন্য আমাদের যারা বিজ্ঞ রয়েছেন, অভিজ্ঞ রয়েছেন, সিনিয়র রয়েছেন, তাদের এই প্রয়াসটি ভালো। কিন্তু আরেকটা জিনিস দেখুন, আমরা নতুন রাজনৈতিক দল গঠন করছি। রাজনৈতিক দল গঠন মানে নিজেদের ন্যারেটিভ নির্মাণ শুধু না, একটা সংগঠন নির্মাণ করতে হবে, আপনার একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। এই সব কিছুর মধ্যে আমরা যদি কিছুদিন পর পর মানে আমার নিজের হিসাব, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সকলের হিসাব সারাক্ষণ যদি এই প্রশ্নের জবাবই আমরা দিতে থাকি, কারণ আমরা দেখছি যে যত প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করছি, নাথিং ইজ এনাফ, কিন্তু অন্যদেরকে কোনো প্রশ্ন করা হচ্ছে না। আমরা কিন্তু আমাদেরকে প্রশ্ন করা নিয়ে আপত্তি নেই, কিন্তু যখন বাকি কাউকে প্রশ্ন না করে বাকি সবাই খারাপ হবে এটা মেনে নিয়েই চলবো, আর তাহলে তো বাকি সবাই খারাপ থাকলে তো আমরা খারাপ হতে বাধ্য, কারণ খেলার নিয়মটাই যদি ওই রকম থাকে তখন তো আমরাও এরকম হয়ে যাবো। কিন্তু আমরা চেষ্টা করছি, আপনারা বাকিদেরকেও বলেন, আমরা আরো ভালো হব। আপনি আমাদের নাহিদ ইসলাম যখন উপদেষ্টা পদ ছাড়লেন তখন তিনি তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন। পরবর্তীতে আমরা বলবো বাকিরাও করুক, প্রয়োজনে আমাদের দলের নেতা নেত্রীরাও করবে, নাহিদ ইসলাম করবে, তারেক রহমানকেও বলুন তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করতে, আক্তার হোসেন করবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও বলুন করতে, বা ওইদিকে নুরুল হক নূরকেও বলুন তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করতে, শুধু তার না সবার করতে। আমাদের তো কোনো আপত্তি নেই। আমাদের কথা হচ্ছে শুধু কেন আমাদেরকে বলছেন, কারণ এই অভিযোগগুলো তো বাংলাদেশে অন্য কারো ব্যাপারে নেই তা না। আমরা আসলে পুরনো 2001 থেকে 5 কি হয়েছিল সেগুলো টানতে চাই না। আপনারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তারা তো বলে নাই, সেই জন্য আপনাদের দিকে বেশি আঙ্গুলটা। সেটা আমরা মানি, বুঝি, এবং আমরা এই কারণে মনে করি যে আমরা এটা করব, আমরা প্রতিনিয়ত চেষ্টা করব। দেখুন আমাদের অনেকের এখনো হয়তো টিআইএন আইডিও নেই, হ্যাঁ, তো তারপরে প্রয়োজনে নিজেদের আর্থিক স্বচ্ছতার জন্য সবাইকে আমরা বলবো যে আপনি টিন সার্টিফিকেট নেন। কিন্তু আপনি যখন আমরা দেখব যে শুধুমাত্র আপনারা আমাদেরকে মানে একটা গোষ্ঠী বা কিছু মানুষ আমাদেরকেই প্রশ্নবিদ্ধ করছেন, বাকিদেরকে করছে না, তাতে কি মনে হয় কি যে নতুন কিছু গোষ্ঠী উঠে আসছে, তারা হোঁচট খেয়ে হলেও শিখছে, এগোচ্ছে, তাদের পথটাকে কণ্টকাকীর্ণ করতে অনেকে চাচ্ছে যাতে পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো যে বন্দোবস্ত সেটা টিকে থাকে। আপনার তাহলে শিখতে হবে, মানে জানতে হবে যে মানে এটা তো একটা ইউটোপিয়ান চিন্তা না যে আউট অফ নোওয়্যার একটা দেশ, যেই দেশটা হচ্ছে সেই 1999 সাল থেকে দুর্নীতিতে শীর্ষ অবস্থানে থাকে, যেই দেশে রাজনীতিবিদরা বেসিক্যালি দালাল, মানে রাজনীতিবিদের কাজ হচ্ছে আপনার জনগণ তার কাছে আসবে, সে সরকারি লোকজনের কাছে যে একটু ফ্যাসিলিটেট করবে, এবং সেই ফ্যাসিলিটেট করার মাধ্যমে সে নিজে যদি একটু বেনিফিশিয়ারি হতে পারে সেটা করবে। সেই সিস্টেমটা একা তো কেউ ভাঙতে পারবে না, সবাই মিলেই আমাদের কাজটা করতে হবে। সব রাজনীতিবিদরাই দালাল না, বাংলাদেশে সবাই যা কিছু ভালো রাজনীতিবিদরাই করেছে, আর যা কিছু খারাপ তার দায়ও রাজনীতিবিদদের নিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।